হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ থেকে আমরা রাজ্য সহ কেন্দ্র সরকারের যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলি হয় সেগুলিকে মাথায় রেখে ইতিহাসের একটা ফাউন্ডেশন ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, ক্লাস শুরু করার আগে একবার সিলেবাসটা দেখে নাও। তো সবার প্রথমে আমরা প্রাচীন ভারতের ইতিহাস দিয়ে ক্লাসটাকে শুরু করব। তারপর এক এক করে মধ্যকালীন ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস আর বিশ্ব ইতিহাসকে কভার করব। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা টোটাল 19টা টপিককে কভার করব। টোটাল 19টা টপিকে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস প্রপার এক্সাম লেভেলে কমপ্লিট হয়ে যাবে। টপিকগুলি কি কি রয়েছে ভিডিওটা পজ করে দেখে নিও। একবার প্রাচীন ভারতের ইতিহাস কমপ্লিট হয়ে গেলে আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস শুরু করব, আর সেখানে কোন কোন টপিকগুলিকে কভার করানো হবে সেটা আমরা তখন দেখব। দেখো, আজ আমরা টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত থেকে ক্লাসটাকে শুরু করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত। তো প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত কি? স্রোত বা সোর্স কি? মানে যে ইনফরমেশন বা তথ্যগুলি থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি সেগুলি কি হবে? প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হবে। তো দেখো, প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হচ্ছে চারটে। কি কি? ধর্মগ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, বিদেশিদের আগমন আর পুরাতত্ত্ব সাক্ষ্য। ঠিক আছে? প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হচ্ছে চারটে: ধর্মগ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, বিদেশিদের আগমন আর পুরাতত্ত্ব সাক্ষ্য। দেখো, ধর্মগ্রন্থ। তো ধর্মগ্রন্থের মধ্যে আমরা জানি যে ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। ঠিক আছে? তো ধর্মগ্রন্থের মধ্যে বেদ হয়ে গেল, পুরাণ হয়ে গেল, এগুলি পড়লে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? বেদের মধ্যে যেমন ঋগ্বেদ। ঠিক আছে? আমরা জানি বেদের চারটে ভাগ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। তো ঋগ্বেদ পড়লে আমরা আর্যদের যে রাজনৈতিক জীবন সেটা সম্পর্কে জানতে পারি। তো একটা বেদ যেটা আমাদের আর্যদের, মানে সেই সময়কার আর্যদের রাজনৈতিক প্রণালী কেমন ছিল, রাজনৈতিক জীবন কেমন ছিল, সেই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। তো প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হবে? হ্যাঁ ভাই, হবে, কেন হবে না? তো বেদ হয়ে গেল, পুরাণ হয়ে গেল, এগুলি কি? ধর্মগ্রন্থ। তো ধর্মগ্রন্থটা হয়ে যাবে প্রাচীন ভারতের ইতিহাসের একটা ইম্পর্টেন্ট সোর্স বা স্রোত। একই রকম ভাবে ঐতিহাসিক গ্রন্থ। তো ঐতিহাসিক গ্রন্থের মধ্যে কি কি পড়ে? যেমন মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা। ঠিক আছে? একই রকম ভাবে কলহনের লেখা রাজতরঙ্গিনী। তারপরে যে সমস্ত স্মৃতি গ্রন্থগুলি রয়েছে, মনুস্মৃতি, নারদ স্মৃতি। তো মনুস্মৃতি থেকে আমরা কি জানতে পারি? শুঙ্গকালের ইতিহাস সম্পর্কে জানতে পারি। একই রকম ভাবে নারদ স্মৃতি থেকে আমরা গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো এই যে ইনফরমেশনগুলি দিচ্ছে আমাদেরকে বিভিন্ন কালের, বিভিন্ন যুগের, তো এটা হবে প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হবে। কি বললাম? যে যে তথ্যগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে হেল্প করে, ঠিক আছে, সেগুলি কি? প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা পড়লে তুমি মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। কলহনের লেখা রাজতরঙ্গিনী পড়লে তুমি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তো কাশ্মীরের ইতিহাস মানে সেই কালের কাশ্মীরের ইতিহাস, সেই কালের মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তোমাকে তথ্য দিচ্ছে। তো হবে প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত? হবে। ঠিক আছে? তো ওটাই বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত চারটে: ধর্মগ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, বিদেশিদের আগমন আর পুরাতত্ত্ব সাক্ষ্য। বোঝা গেল? বিদেশি আগমনকারী যেমন হিউয়েনসাং, ফাহিয়েন, ঠিক আছে, এরা কি চৈনিক পরিব্রাজক। একই রকম ভাবে যারা আরব আক্রমণকারী যেমন মোহাম্মদ গজনী, এদের সাথে এসেছিল কি? আলবেরনি, তারপরে ইবন বতুতা। তো এদের যে লেখা বই কিংবা এদের লেখা যে ভ্রমণ বৃত্তান্ত, সেগুলি পড়েও আমরা সেই সময়কার ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? তো বিদেশিদের আগমনটাও কি হবে? প্রাচীন ভারতের একটা ইম্পর্টেন্ট স্রোত হয়ে যাবে। বুঝতে পারছো? আর দেখো, পুরাতত্ত্ব সাক্ষ্য। পুরাতত্ত্ব সাক্ষ্য কি? বিভিন্ন যে খোদাই হয়েছে, যেমন 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খোঁজ করেন। 1922 সালে তোমার রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো সভ্যতার খোঁজ করে। তো বিভিন্ন খোদাই কার্যের পর যে সমস্ত সভ্যতার খোঁজ হয়, তারপর সভ্যতা থেকে আমরা পাকা ইটের প্রমাণ পাই, ঠিক আছে, চাষ করা জমির প্রমাণ পাই, আগুনের প্রমাণ পাই, বিভিন্ন পশু পাখির কঙ্কালের প্রমাণ পাই। তো সেই যুগে কি আনাজ ব্যবহার করা হতো, ঘর কি দিয়ে তৈরি করা হতো, পোড়া ইট দিয়ে, চাষ হতো কি না, সেই সমস্ত তথ্য আমরা এই খনন কার্যে পাই। তারপর বিভিন্ন যে মুদ্রা, বিভিন্ন যে শিলালেখ, স্তম্ভলেখ, এগুলি কি? পুরাতত্ত্ব সাক্ষ্যের মধ্যে পড়ে। তো এইগুলি আমাদের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে হেল্প করে। তো এই জন্যই প্রাচীন ভারতের ইতিহাসের স্রোতে পুরাতত্ত্ব সাক্ষ্যটাও একটা ইম্পর্টেন্ট সোর্স হয়ে যাবে। বুঝতে পেরেছো?
তো প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত চারটে: ধর্মগ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, বিদেশিদের আগমন, পুরাতত্ত্ব সাক্ষ্য। এবার চলো এক এক করে দেখা যাক। তো একটু আগেই বললাম যে ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ লিখেছিলেন কে? তো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দেখো এই পয়েন্টগুলো যে লেখা আছে, হাইলাইট করা আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে। তোমরা যে কোনো এক্সামের 10 বছরের পিওয়াইকিউ দেখে নিও, এখান থেকে কোয়েশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? তো এই পয়েন্টগুলোকে একদম ইগনোর করবে না, ভালো করে পড়ে নেবে। ঠিক? তো ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ লিখেছিলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দেখো বেদের চারটি ভাগ: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এটা তো সবাই জানবে। এবার দেখো ঋগ্বেদ। তো ঋগ্বেদে 10টি মণ্ডল রয়েছে আর 1028টি সূক্ত রয়েছে এবং 10,462টি ঋচা রয়েছে। ঋচা মানে কি? মন্ত্র। ঠিক আছে? 10,462টি ঋচা বা মন্ত্র আছে। এখান থেকে এক্সামে ডাইরেক্ট কোয়েশ্চেন ফ্রেম করে দেয় যে ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে। অপশন এ 7টি, অপশন বি 9টি, অপশন সি 10টি, অপশন ডি 3টি। ঠিক আছে? তো ঋগ্বেদের মণ্ডল সংখ্যা হয়ে যাবে 10টা। তো এটিতে 10টা মণ্ডল, 1028টি সূক্ত এবং 10,462টি ঋচা বা মন্ত্র আছে। এই যে মন্ত্র বা ঋচাগুলি যারা পাঠ করে তাদের কি বলা হয়? হোত্রী বলা হয়। টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা হোত্রী হবে। ঠিক আছে? হোত্রী। এই ঋচা বা মন্ত্রগুলি যে ঋষিরা পাঠ করেন তাদের হোত্রী বলা হয়। এটিতে আর্যদের রাজনৈতিক প্রণালী এবং ইতিহাস সম্বন্ধে জানা যায়। যে একটু আগেই বোঝালাম যে ঋগ্বেদ পড়ে আমরা আর্যদের যে রাজনৈতিক জীবন সেটা সম্পর্কে জানতে পারি। তো এই ঋগ্বেদে আর্যদের রাজনৈতিক প্রণালী এবং ইতিহাস সম্পর্কে জানা যায়। বিশ্বামিত্র দ্বারা রচিত ঋগ্বেদের 3য় মণ্ডলে সূর্য দেবতাকে সমর্পিত সাবিত্রীর প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র আছে। খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? যে সূর্য দেবতাকে সমর্পিত সাবিত্রীর প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্রের উল্লেখ কোন মণ্ডলে পাওয়া যায়? তো দেখতেই পাচ্ছ, 3য় মণ্ডল। ঠিক আছে? 3য় মণ্ডল হবে কারেক্ট আনসার। তো মাথায় রাখবে, একটু আগেই বললাম যে 10টা মণ্ডল রয়েছে। তো 10টার মধ্যে 10টাকে মনে রাখতে হবে না, বাট 3-4টাকে একদম মনে রাখতে হবে। এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক? তো বিশ্বামিত্র দ্বারা রচিত ঋগ্বেদের 3য় মণ্ডলে সূর্য দেবতাকে সমর্পিত সাবিত্রীর প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র আছে। এবার দেখো এটির 9ম মণ্ডলে, এখানে দেখা যাচ্ছে না হয়তো, এটা চলে আসছে, উপরে লিখে দিচ্ছি 9ম মণ্ডলে। তো এটির 9ম মণ্ডলে দেবতা সোমের উল্লেখ আছে। তো 3য় মণ্ডলে সূর্য দেবতাকে সমর্পিত সাবিত্রীর প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র আছে, আর এর 9ম মণ্ডলে দেবতা সোমের উল্লেখ আছে। ওকে? এবার দেখো ঋগ্বেদের 8ম মণ্ডলে হস্তলিখিত ঋচা বা মন্ত্রগুলিকে কি বলা হয়? খিল বলা হয়। ক্ষয়শীল, খিল। ঠিক আছে? তো ঋগ্বেদের 8ম মণ্ডলে হস্তলিখিত হাতে লেখা যে মন্ত্র বা ঋচা সেগুলি কি বলা হয়? খিল বলা হয়। ঋগ্বেদে ইন্দ্রের জন্য 250টি তথা অগ্নির জন্য 200টি ঋচার রচনা করা হয়েছিল। তো ইন্দ্রের জন্য 250টি আর অগ্নির জন্য 200টি ঋচা রচনা করা হয়েছিল। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের সাধনগুলির অনুরূপে বৈদিক সাহিত্যে ঋগ্বেদের পর কার স্থান রয়েছে? এই যে শতপথ ব্রাহ্মণের। তো ঋগ্বেদের পর শতপথ ব্রাহ্মণের স্থান রয়েছে। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? একদম ইগনোর করো না, ঝেড়ে মুখস্থ করবে। ঠিক? নেক্সট যজুর্বেদ। তো ঋগ্বেদ থেকে মোট এতগুলোই পয়েন্ট ছিল, খুব বেশি নেই, দেখে নাও। 1 2 3 4 5 6 7 8, মোট 8টা পয়েন্ট। পারবে না মুখস্থ করতে? বাচ্চারা করে দেবে, তোমরা তো বড়। ঠিক আছে? তো খুব বেশি চাপ হবে না। তো যজুর্বেদে কি রয়েছে? তো যজুর্বেদে সম্বর পাঠের জন্য মন্ত্র এবং বলির সময় অনুপালনের জন্য নিয়মগুলির বর্ণনা করা হয়েছে যজুর্বেদে। মানে এই নিয়মগুলির যে সংকলন সেটা যজুর্বেদে পাওয়া যায়। ঠিক আছে? তো যজুর্বেদে যজ্ঞের নিয়ম এবং বিধিবিধানের সংকলন পাওয়া যায়। আর দেখো এই যজুর্বেদ এমন একটা বেদ যেটা গদ্য আর পদ্য দুটিতেই আছে। ঠিক আছে? গদ্য পদ্য দুটিতেই আছে। নেক্সট সামবেদ। তো যজুর্বেদ থেকে বেশি নেই। দেখো যজুর্বেদ আর সামবেদ এই দুটো বেদ থেকে বেশি কিছু পড়তে হবে না, কারণ এখানে বিশেষ কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনা নেই। ঠিক আছে? ঋগ্বেদ থেকে যা পড়তে হবে বলে দিলাম। তো এবার দেখে নাও সামবেদ। তো সামের যে শাব্দিক অর্থ, সামের শাব্দিক অর্থ হচ্ছে গান। এই বেদটিতে মুখ্যভাবে যজ্ঞের সময় গাওয়া ঋচা বা মন্ত্রগুলির সংকলন আছে। ঠিক? এটির যে পাঠকর্তা তাদেরকে উদ্গাতা বা উদ্গীতা বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বললাম
যে ঋগ্বেদ যারা পাঠ করে, ঋগ্বেদের যে পাঠকর্তা তাদেরকে হোত্রী বলা হয়, হয়কার তৈরি হোত্রী, ঠিক আছে। আর সামবেদ যারা পাঠ করে, মানে সামবেদের যারা মন্ত্রগুলো গেয়ে গেয়ে উচ্চারণ করে পাঠ করে তাদেরকে উদ্গাতা বা উদ্গীতা বলা হয়। এটা মাথায় রাখবে, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আর এটিকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। তো ভারতীয় সঙ্গীতের জনক কে? সামবেদ। কেন? সামের শাব্দিক অর্থ কি? গান। আর এখানে যে মন্ত্রগুলি আছে, তো যখন মন্ত্রগুলি পাঠ করা হতো না, গেয়ে গেয়ে পাঠ করা হতো, গান করার মতো করে গেয়ে গেয়ে পাঠ করা হতো। তো ওই জন্য এটাকে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। নোট কি দেওয়া আছে দেখো, একটু আগেই বললাম যে যজুর্বেদে আর সামবেদে কোনো বিশিষ্ট ঐতিহাসিক ঘটনার বর্ণনা পাওয়া যায় না, ওই জন্য 2-3টে পয়েন্ট পড়লেই হবে, খুব বেশি পড়তে হবে না। এবার দেখো অথর্ববেদ। ঋষি অথর্বা দ্বারা রচিত এই বেদে মোট 731টি মন্ত্র আছে। তো ঋগ্বেদে 10,462টা মন্ত্র আছে, আর অথর্ববেদে 731টা। এটা মাথায় রাখবে, কেমন? গোলাবে না, ওকে। অথর্বা ঋষি দ্বারা রচিত এই বেদে মোট 731টি মন্ত্র তথা 6,000 পদ্য আছে। এর কিছু মন্ত্র ঋগ্বেদের মন্ত্রের থেকেও প্রাচীনতম, মানে ঋগ্বেদের থেকেও এর কিছু মন্ত্র পুরনো। দেখো, এই বেদটিতে কন্যার জন্মকে নিন্দা করা হয়েছে। কন্যা সন্তানের জন্ম দিলে সেটাকে নিন্দা করা হতো এই বেদে। নেক্সট হচ্ছে, এই বেদটিতে সাধারণ মানুষের বিচার এবং অন্ধবিশ্বাসের বিবরণ পাওয়া যায়। এটিতে মানব জীবনের সব পক্ষ, যেমন গৃহ নির্মাণ, কৃষিকাজ, বাণিজ্যিক রাস্তার খোঁজ, রোগ নিবারণ, সমন্বয়, বিবাহ তথা প্রণয় গীত, রাজভক্তি, অভিশাপ, বশীকরণ, প্রায়শ্চিত্ত এবং কিছু মন্ত্রে কালো জাদুরও বর্ণনা পাওয়া গেছে। তো ভূত প্রেত, কালো জাদু, টোটকা, এই ধরনের যে অন্ধবিশ্বাস, এর বিবরণ কোন বেদে পাওয়া যায়? তো আনসার হবে অথর্ববেদ। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, কেমন? তো অথর্ববেদে সাধারণ মানুষের বিচার এবং অন্ধবিশ্বাসের বিবরণ পাওয়া যায়, মাথায় থাকবে। এবার দেখো, এটিতে সভা এবং সমিতিকে প্রজাপতির 2 পুত্রী বলা হয়েছে। তো সভা এবং সমিতি নামক এই যে 2 সংস্থা, এটা কি জন্য বানানো হয়েছিল? তো এই 2টি সংস্থা রাজাকে পরামর্শ দেওয়ার জন্য বানানো হয়েছিল। রাজা, কিং, রাজাকে পরামর্শ দেওয়ার জন্য বানানো হয়েছিল। দেখো, সভাতে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত লোকেরা থাকতো, আর সমিতিতে সাধারণ জনগণেরা থাকতো। মানে সমিতি সাধারণ জনতার প্রতিনিধিত্ব করত, ঠিক আছে। তো এইগুলো যখন আমরা বৈদিক যুগ করব, এখন তো টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত করছি, টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগ করব, টপিক নাম্বার 1.3 তে আমরা হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতাটাকে কমপ্লিট করব, টপিক নাম্বার 1.4 এ দেখব বৈদিক সভ্যতা। তো বৈদিক সভ্যতায় এগুলো ডিটেলসে জানবো, সভা সমিতি, ঠিক আছে। এখন এটুকুই জানো। তো এটাতে সভা সমিতিকে প্রজাপতির 2 পুত্রী বলা হয়েছে। দেখো, বেদকে ভালো করে বোঝার জন্য 6টি বেদাঙ্গে রচনা করা হয়, আর সেগুলি কি? শিক্ষা, জ্যোতিষ, কল্প, ব্যাকরণ, নিরুক্ত আর ছন্দ। তো 1 হচ্ছে শিক্ষা, 2 জ্যোতিষ, 3 কল্প, 4 ব্যাকরণ, 5 নিরুক্ত আর 6 হচ্ছে ছন্দ। মনে রাখবে, কেমন? এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো বেদকে ভালো করে বোঝার জন্য 6টি বেদাঙ্গে রচনা করা হয়। এসএসসি রেলওয়ের এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসে যে বেদাঙ্গের সংখ্যা কয়টি, পুরাণের সংখ্যা কয়টি, উপনিষদের সংখ্যা কয়টি, ঠিক আছে। তো ভালো করে দেখে নেবে এগুলো। নেক্সট হচ্ছে, ভারতীয় ঐতিহাসিক কথাগুলি সব থেকে ভালো ক্রমবদ্ধ বিবরণ পুরাণগুলিতে পাওয়া যায়। তো পুরাণের সংখ্যা কত? 18টি। একটু আগেই বললাম যেখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো পুরাণের সংখ্যা হচ্ছে 18টা, যার মধ্যে কেবল 5টি বংশাবলী পাওয়া যায়। আর সেগুলি কি কি? মৎস্য, বিষ্ণু, বায়ু, ব্রাহ্মণ এবং ভগবত, ঠিক আছে। তো মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রাহ্মণ আর ভগবত, এই 5টার বংশাবলী পাওয়া যায়। আর পুরাণের সংখ্যা কটা? 18টা, ঠিক আছে। আর উপনিষদের সংখ্যা কটা? এখানে লিখে নাও। উপনিষদের সংখ্যা হচ্ছে 108টা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, উপনিষদের সংখ্যা 108টা, পুরাণের সংখ্যা 18টা, আর বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টা। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে, ওকে। তো পুরাণের সংখ্যা হয়ে যাবে 18টা, যার মধ্যে কেবল 5টি বংশাবলী পাওয়া যায়। কি কি? মৎস্য, বায়ু, বিষ্ণু, ব্রাহ্মণ এবং ভাগবত। মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। নেক্সট হচ্ছে, পুরাণের মধ্যে মৎস্য পুরাণ সব থেকে প্রাচীন। এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে, দিয়ে দেবে যে নিম্নলিখিত পুরাণগুলির মধ্যে সব থেকে প্রাচীনতম পুরাণ কোনটি? অপশন এ মৎস্য পুরাণ, অপশন বি
বায়ু পুরাণ অপশন সি, বিষ্ণু পুরাণ অপশন ডি, ভাগবত। তো সঠিক উত্তর হবে মৎস্য পুরাণ। ঠিক আছে, তো মৎস্য পুরাণ হয়ে যাবে সব থেকে প্রাচীনতম পুরাণ। বেশিরভাগ পুরাণ সরল সংস্কৃত শ্লোকে লেখা হতো। ওকে, নেক্সট হচ্ছে স্ত্রী এবং শূদ্র যাদের বেদ পড়ার অনুমতি ছিল না তারা পুরাণ শুনতে পেত। দেখো, স্ত্রী মানে মহিলাদের আর শূদ্রদের বেদ পড়ার অনুমতি ছিল না। ওকে, তো এখান থেকে এই পয়েন্টটা জানতে পারছো। তো স্ত্রী এবং শূদ্র যাদের বেদ পড়ার অনুমতি ছিল না তারা পুরাণ শুনতে পেত, আর পুরাণের পাঠ করতেন পূজারী মন্দিরে। ওকে, স্ত্রীর মানে মহিলাদের সর্বাধিক পতিত স্থিতি মানে সব থেকে খারাপ যে পরিস্থিতি সেটা মৈত্রেয়নী সংহিতায় পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট। কেমন? এই মৈত্রেয়নী সংহিতায় স্ত্রীদেরকে পুরুষের বদগুণ বলা হয়েছে। মানে মদ আর জুয়া যেমন পুরুষের বদগুণ, তো তৃতীয় বদগুণ হচ্ছে কি মহিলা, এমনটা বলা হয়েছে মৈত্রেয়নী সংহিতায়। ওকে, তো স্ত্রীর সর্বাধিক পতিত স্থিতি মৈত্রেয়নী সংহিতায় পাওয়া যায়। এখানে জুয়া এবং মদের মতো স্ত্রীকেও পুরুষের দোষ বলা হয়েছে বা বদগুণ বলা হয়েছে। সৎপথ ব্রাহ্মণে স্ত্রীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয়েছে। এগুলো মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। সৎপথ ব্রাহ্মণের স্ত্রীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয়েছে। নেক্সট হচ্ছে স্মৃতি গ্রন্থগুলির মধ্যে মনুস্মৃতিকে সব থেকে প্রাচীন গ্রন্থ বলে ধরা হয়। এটি শুঙ্গ কালের মানব গ্রন্থ। ঠিক আছে, শুঙ্গকাল, পুষ্যমিত্র শুঙ্গ, আগে পড়াবো সব। তো এটা শুঙ্গ কালের মানব গ্রন্থ এবং নারদ স্মৃতি গুপ্ত যুগের বিষয়ে তথ্য প্রদান করে। ঠিক আছে, তো স্মৃতি গ্রন্থগুলির মধ্যে মনুস্মৃতিকে সব থেকে প্রাচীন গ্রন্থ বলে ধরা হয়। এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়। ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। নেক্সট হচ্ছে জাতকে বুদ্ধের পুনর্জন্মের কাহিনী বর্ণিত আছে। হিনজানের প্রধান গ্রন্থটি হলো কথাবস্তু, যাতে বুদ্ধের জীবন চরিত্রের বর্ণনা আছে। তো বুদ্ধের জীবন চরিত সম্পর্কে আমরা জানতে পারি কথাবস্তু পড়ে, তাই তো। তো এই যে গ্রন্থগুলি রয়েছে, বইগুলি রয়েছে, এগুলি পড়লে আমরা বুদ্ধের জীবন চরিত, বুদ্ধের পুনর্জন্মের কাহিনী, সেই সময়কার সমাজ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদির বিষয়ে জানতে পারছি। তো এগুলো হবে প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত? আলবাত হবে ভাই, কেন হবে না? একটু আগেই তো বললাম যে তথ্যগুলি, যে ইনফরমেশনগুলি আমাদেরকে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে হেল্প করে, সেগুলি কি হবে? প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত বা সোর্স। ওকে, এবার দেখো, জৈন সাহিত্যকে আগম বলা হয়। জৈন ধর্মের প্রারম্ভিক ইতিহাস কল্পসূত্র থেকে পাওয়া যায়। ঠিক আছে, জৈন সাহিত্যকে আগম বলা হয়, আর জৈন ধর্মের প্রারম্ভিক ইতিহাস কল্পসূত্র থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে জৈন গ্রন্থ ভগবতী সূত্রতে মহাবীরের জীবনচরিত ও অন্যান্য কাজের বর্ণনা পাওয়া যায়। তো ভগবতী সূত্র থেকে আমরা মহাবীরের জীবনচরিত সম্পর্কে জানতে পারছি। আর বুদ্ধের জীবনচরিত সম্পর্কে কে বর্ণনা দেয়? কথা বস্তু। ঠিক, তো এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসতেই পারে, না আসার কি আছে। তো কথা বস্তু থেকে আমরা বুদ্ধের জীবনচরিত সম্পর্কে জানতে পারি, আর ভগবতী সূত্র থেকে আমরা মহাবীরের জীবনচরিত সম্পর্কে জানতে পারি। এবার দেখো, অর্থশাস্ত্রের লেখক চাণক্য বা কৌটিল্য, তো এনার লেখা বইয়ের মাধ্যমে আমরা মৌর্যকালীন ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো এটা প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত হবে, কেন হবে না? মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে তথ্য দিচ্ছে, তো হবেই। তো অর্থশাস্ত্রের লেখক চাণক্য বা কৌটিল্য, এনার লেখা পুস্তকের মাধ্যমে আমরা মৌর্যকালীন ইতিহাস সম্পর্কে জানতে পারি। দেখো, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম হতে পারে যে অর্থশাস্ত্রের লেখককে, তো চাণক্য বা কৌটিল্য। তো পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। কেমন? একটা থেকে 5টা কোয়েশ্চেন বের হবে। ওকে, নেক্সট, কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো কলহনের লেখা রাজতরঙ্গিনী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। নেক্সট হচ্ছে কাত্যায়নের গার্গী সংহিতা, এটি কি একটি জ্যোতিষ গ্রন্থ। তো এটির মাধ্যমে আমরা ভারতে হওয়া ইন্ডো গ্রিক আক্রমণের সম্পর্কে জানতে পারি। তো কাত্যায়নের লেখা বইয়ের নাম হচ্ছে গার্গী সংহিতা, আর এটা হচ্ছে একটা জ্যোতিষ গ্রন্থ। আর এই গ্রন্থের মাধ্যমে আমরা ভারতে হওয়া ইন্ডো গ্রিক আক্রমণ সম্পর্কে জানতে পারি, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের পুরোহিত ছিলেন। ওনার লেখা মহাভাষ্য থেকে শুঙ্গদের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো একটু আগেই বলেছিলাম যে মনুস্মৃতি এটা শুঙ্গকালের মানব গ্রন্থ। তো মনুস্মৃতি থেকেও আমরা শুঙ্গ যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি, আর নারদ স্মৃতি থেকে আমরা গুপ্ত যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো এখানে বলছে পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের পুরোহিত ছিলেন। ওনার লেখা মহাভাষ্য থেকে শুঙ্গদের ইতিহাস সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো পতঞ্জলির লেখা যে বই, ওটার নাম কি? মহাভাষ্য। আর পতঞ্জলি কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গের পুরোহিত ছিলেন। ওকে, শুঙ্গ কাল থেকে সম্পর্কিত ছিলেন পতঞ্জলি। ওকে, চলো আগে বাড়া যাক।
নেক্সট হচ্ছে বিদেশি আগমনকারীদের থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্রোত। তো বিদেশি আগমনকারীদের মধ্যে প্রথমে দেখে নেব গ্রিক ও রোমান লেখক। ঠিক আছে, তো গ্রিক ও রোমান লেখকের মধ্যে প্রথম নাম হচ্ছে টেসিয়াস। তো টেসিয়াস ইরানের রাজবৈদ্য ছিলেন। ভারতের সম্বন্ধে এনার আশ্চর্যজনক বিবরণ গল্পের মতো পরিপূর্ণ হওয়ার কারণে এটি অবিশ্বাস্যজনক। ঠিক আছে, এনার যে বিবরণ সেটা গল্পের মতো পরিপূর্ণ, এতে বেশি ফ্যাক্ট, ঠিক আছে, মানে যেটা তুমি ক্রস চেক করতে পারবে সেরকম কোনো তথ্য নেই, গল্পের মতো আজগুবি ব্যাপার। নেক্সট হচ্ছে হেরোডেটাস। তো হেরোডেটাসকে ইতিহাসের জনক বলা হয়, ইতিহাসের জনক বা পিতা বলা হয়। এনার পুস্তক হিস্টোরিকাতে ভারত এবং ফ্রান্সের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দেখো, হেরোডেটাসের লেখা যে পুস্তক হিস্টোরিকা, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এনার পুস্তকের নাম হয়ে যাবে হিস্টোরিকা। নেক্সট হচ্ছে আলেকজান্ডারের সঙ্গে আগত লেখকদের মধ্যে নিয়ারকাস। এই নিয়ারকাস কে ছিলেন? তো নিয়ারকাস আলেকজান্ডারের নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন। তিনি সিন্ধু নদ থেকে পারস্য উপসাগর পর্যন্ত তার সমুদ্র যাত্রার বিবরণ দিয়েছেন। তো আলেকজান্ডারের সঙ্গে আগত লেখকদের মধ্যে নিয়ারকাস, সেকেন্ড হচ্ছে অ্যারিস্টোবুলাস আর ওনেসিক্রিটাস। ঠিক আছে, নিয়ারকাস, অ্যারিস্টোবুলাস আর ওনেসিক্রিটাস, এদের বিবরণ বেশি প্রমাণিক এবং বিশ্বাসযোগ্য। ঠিক আছে, এদের যে বিবরণ তার মধ্যে ফ্যাক্ট রয়েছে, ক্রস চেক করতে পারবে, তো এটা বেশি প্রমাণিক এবং বিশ্বাসযোগ্য। নেক্সট হচ্ছে মেগাস্থিনিস। তো মেগাস্থিনিস সেলুকাস নিকেটরের রাজদূত ছিলেন এবং তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন। তার পুস্তক ইন্ডিকাতে তিনি মৌর্য যুগের সমাজ এবং সংস্কৃতির বিষয়ে লিখেছেন। তো মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা পড়ে আমরা মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি। মৌর্য যুগের সমাজ সংস্কৃতি কেমন ছিল সেই বিষয়ে ইনফরমেশন দিচ্ছে। তার মানে কি এটা প্রাচীন ভারতের ইতিহাসের একটা ইম্পর্টেন্ট স্রোত, তাই তো? বোঝা গেছে? নেক্সট হচ্ছে ডাইমাস্ক। তো ডাইমাস্ক বিন্দুসারের রাজদরবারে এসেছিলেন, আর এনার বিবরণ থেকেও মৌর্য যুগের ইতিহাস সম্পর্কেই জানা যাবে। বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিলেন, তো এনার বিবরণ থেকেও আমরা মৌর্য যুগের ইতিহাস সম্পর্কেই জানতে পারবো। দেখো, কার দরবারে কে এসেছিলেন, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন, ডাইমাস্ক বিন্দুসারের রাজদরবারে এসেছিলেন। একই রকম ভাবে ডায়নেসিয়াস, তো ডায়নেসিয়াস অশোকের রাজদরবারে এসেছিলেন। তো কে কার রাজদরবারে এসেছিলেন এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে দেয়, তো ভালো করে দেখে নেবে। ওকে, দেখো ডায়নেসিয়াস। তো ডায়নেসিয়াস মিশরের রাজা টলেমি দ্বিতীয় ফিলাডেলসের রাজদূত ছিলেন, আর ইনি অশোকের রাজদরবারে এসেছিলেন। নেক্সট টলেমি। টলেমি দ্বিতীয় শতাব্দীতে ভারতের ভূগোল নামক পুস্তক লিখেছিলেন। তো টলেমির লেখা পুস্তকের নাম কি? ভারতের ভূগোল। পুস্তকের নাম থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে। ঠিক, তো টলেমি দ্বিতীয় শতাব্দীতে ভারতের ভূগোল নামক পুস্তক লিখেছিলেন। নেক্সট হচ্ছে প্লিনি। তো প্লিনি প্রথম শতাব্দীতে ন্যাচারাল হিস্টোরিকা নামক পুস্তক লেখেন, আর এই পুস্তকে তিনি ভারতের পশু, গাছপালা, খনিজ দ্রব্য ইত্যাদির ব্যাপারে বিবরণ দিয়েছেন। ওকে, তো প্লিনির লেখা পুস্তকের নাম কি হয়ে যাবে? ন্যাচারাল হিস্টোরিকা। ওকে, নেক্সট পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। দেখো, এই বইয়ের যে লেখক সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তো পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, এই বইয়ের এই পুস্তকের যে লেখক তার সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। এই লেখকটি মোটামুটি 80 খ্রিস্টপূর্বাব্দে ভারত মহাসাগরে যাত্রায় বেরিয়েছিলেন। এই পুস্তকে ওই সময়কার ভারতের বন্দর এবং বাণিজ্যিক বস্তুর ব্যাপারে জানা যায়। ওকে, তো পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এই পুস্তকের লেখক সম্বন্ধে আমরা কোনো রকম কোনো তথ্য পাইনি, তবে এটা ধরা হয় যে লেখকটা মোটামুটি 80 খ্রিস্টপূর্বাব্দে ভারত মহাসাগরে যাত্রায় বেরিয়েছিলেন এবং এনার এই পুস্তকে ওই সময়কার ভারতের বন্দর এবং বাণিজ্যিক বস্তুর ব্যাপারে তথ্য পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে চীনী লেখক, চৈনিক লেখক। তো প্রথম নাম হচ্ছে ফাইয়েন। ফাইয়েন চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজদরবারে এসেছিলেন। এনার বৃত্তান্ত থেকে মধ্যপ্রদেশের সমাজ ও সংস্কৃতির ব্যাপারে জানা যায়। তিনি বলেছেন মধ্যপ্রদেশের জনতা সুখী এবং সমৃদ্ধ ছিল। তিনি 14 বছর পর্যন্ত ভারতে ছিলেন। নেক্সট সংযুগন। তো সংযুগন 518 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। ইনি নিজের 3 বছরের যাত্রাতে বৌদ্ধ ধর্মের প্রাপ্তিগুলিকে একত্রিত করেন। তোমরা জানবে যে বৌদ্ধ ধর্ম ভারত থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ছড়ায়। তো তিনি 3 বছরের যাত্রাতে বৌদ্ধ ধর্মের প্রাপ্তিগুলিকে একত্রিত করেন। নেক্সট হচ্ছে হিউয়েন সাং। তো হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন। দেখো, একটু আগেই বললাম যে কে কার শাসনকালে এসেছিলেন, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করে। 2026 সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামে এখান থেকে কোয়েশ্চেন এসেছিল যে হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন। ঠিক আছে, তো হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। এরকম হাজারটা এক্সাম্পল আছে, আমি বললাম তো যে কোনো এক্সামে তুমি 10 বছরের পিওয়াইকিউ দেখে নিও। ঠিক, 10 বছরের পিওয়াইকিউ দেখবে, ভালো করে অ্যানালাইজ করলে এই পয়েন্টগুলোকে আরামসে দেখতে পেয়ে যাবে কোথা থেকে এক্সামে কোয়েশ্চেন ফ্রেম করছে। ওকে, তো এই বুলেট পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে,
তো ইগনোর করবে না, ভালো করে পড়ে নেবে। তো হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন। তিনি 629 খ্রিস্টাব্দে চীন থেকে ভারতের জন্য প্রস্থান করেন এবং মোটামুটি 1 বছরের যাত্রার পর ভারতীয় রাজ্য কপিসাতে পৌঁছান। তিনি বিহারের নালন্দা জেলায় অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতেন তথা ভারত থেকে বৌদ্ধ ধর্ম একত্রিত করার জন্য ভারতে এসেছিলেন। এনার ভ্রমণ বৃত্তান্ত সি ইউকি নামে প্রসিদ্ধ। এটিতে 138টি দেশের বিবরণ পাওয়া যায়। তিনি হর্ষকালীন সমাজ, ধর্ম, রাজনীতি ব্যাপারে বর্ণনা করেছেন। তার অনুযায়ী সিন্ধের রাজা কি ছিলেন? শূদ্র ছিলেন। রাজা সাধারণত কি হয়? ক্ষত্রিয় হয়। ঠিক আছে। আর একটা এক্সেপশন দেখতে পাওয়া যায়, যেটা তোমার শুঙ্গকালের ব্রাহ্মণ। ঠিক, নাহলে নর্মালি কি হয়? ক্ষত্রিয়ই হয়। তো এখানে বলা হয়েছে যে সিন্ধের রাজা কি শূদ্র ছিলেন। হিউয়েন সাং বুদ্ধ প্রতিমার সাথে সাথে সূর্য এবং শিব প্রতিমারও পূজন করেছিলেন। হিউয়েন সাং এর অধ্যয়নের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? শিলভদ্র। এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তো হিউয়েন সাং এর অধ্যয়নের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? শিলভদ্র। আচার্য শিলভদ্র ছিলেন। আর এই বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধ দর্শনের জন্য প্রসিদ্ধ ছিল। তো নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ দর্শনের জন্য প্রসিদ্ধ ছিল। ওকে। আর লাস্ট হচ্ছে মানে চৈনিক পরিব্রাজকদের মধ্যে লাস্ট হচ্ছে ইৎসিং। ইৎসিং 7ম শতাব্দীর শেষে ভারতে এসেছিলেন। ইনি নিজের বিবরণে নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং তার সময়কালীন ভারতের বর্ণনা করেছেন। ওকে। তো চীনি লেখক থেকে 4টে নামই আছে, তো 4টে নামকে ভালো করে পড়ে নেবে। আর এই অল্প ডিটেলস আছে, খুব বেশি নেই, 1-2 বার দেখলে মাথায় ঢুকে যাবে। নেক্সট হচ্ছে আরবি লেখক। তো বিদেশি আগমনকারীদের মধ্যে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম এতে ক্যাপিটাল এ গ্রিক ও রোমান লেখক, ক্যাপিটাল বি চীনা লেখক। এবার দেখে নাও আরবি লেখক। তো প্রথম নামটা হচ্ছে আল বিরুনি, আবু রায়ান আল বিরুনি, পুরো নাম আবু রায়ান আল বিরুনি। তো আল বিরুনি মোহাম্মদ গজনীর সঙ্গে ভারতে এসেছিলেন। আরবিতে লেখা ওনার কীর্তি কিতাবুল হিন্দ বা তেহকিকে হিন্দ। আর এর মানে হচ্ছে কি? ভারতের খোঁজ। তেহকিক মানে কি? একটা উর্দু শব্দ। তেহকিকাত, তেহকিকাত মানে কি? ছানবিন করা বা খোঁজা। তো ভারতের খোঁজ, তেহকিকে হিন্দ, হিন্দ মানে ভারত। তো এটাকে ট্রান্সলেট করলে হয় ভারতের খোঁজ। তো ওনার লেখা কীর্তি কিতাবুল হিন্দ বা তেহকিকে হিন্দ, ভারতের খোঁজ, আজও ঐতিহাসিকদের জন্য গুরুত্বপূর্ণ স্রোত। এটি একটি বিস্তৃত গ্রন্থ যা ধর্ম, দর্শন, ভূগোল বিজ্ঞান, রীতিরিবাজ, প্রথা, নিয়ম, আচার অনুষ্ঠান, রীতিনীতি, ভারতোল, সামাজিক জীবন, মাপজোপ, মূর্তিকলা, আইন ইত্যাদির আধারে বিভাজিত। এটিতে রাজপুতকালীন সমাজ, ধর্ম এবং রাজনীতি সুন্দরভাবে বর্ণনা করা আছে। ওকে। তো আল বিরুনি মোহাম্মদ গজনীর সঙ্গে ভারতে এসেছিলেন। এনার লেখা যে পুস্তক তার নাম হচ্ছে কিতাবুল হিন্দ বা তেহকিকে হিন্দ। আর এই পুস্তকে রাজপুতকালীন সমাজ, ধর্ম এবং রাজনীতির সুন্দরভাবে বর্ণনা পাওয়া যায়। নেক্সট হচ্ছে ইবন বতুতা। তো ইবন বতুতার লেখা পুস্তকের নাম হচ্ছে রিহল্লাহ। দেখো এই পুস্তকের নামগুলো খুব ইম্পর্টেন্ট, কেমন এখান থেকে এক্সামে কোশ্চেন ফ্রেম করে। তো আল বিরুনির লেখা পুস্তকের নাম কিতাবুল হিন্দ বা তেহকিকে হিন্দ। আর ইবন বতুতার লেখা পুস্তকের নাম কি? রিহল্লাহ, যা আরবি ভাষায় লেখা। এই পুস্তকে 14 শতাব্দীতে ভারতীয় উপমহাদ্বীপের সামাজিক তথা রাজনৈতিক জীবনের বিষয়ে অনেক বেশি তথ্য দেওয়া রয়েছে। 1333 খ্রিস্টাব্দে দিল্লি পৌঁছানোর পর তার জ্ঞান দেখে প্রভাবিত হয়ে সুলতান মোহাম্মদ বিন তুগলক এনাকে দিল্লির কাজী তথা ন্যায়াধীশ বা বিচারপতি নিযুক্ত করেন। ইবন বতুতার জ্ঞান দেখে ইমপ্রেস হয়ে সুলতান মোহাম্মদ বিন তুগলক এনাকে দিল্লির কাজী তথা ন্যায়াধীশ বা বিচারপতি নিযুক্ত করেন। ওকে। নেক্সট হচ্ছে অন্যান্য লেখক, ক্যাপিটাল ডি অন্যান্য লেখক। তো অন্যান্য লেখকের মধ্যে 2টি নামই রয়েছে, তারানাথ আর মার্কোপোলো। তো তারানাথ একজন তিব্বতী লেখক ছিলেন। ইনি কয়ঙ্গুর তথা তয়ঙ্গুর নামক গ্রন্থ রচনা করেছিলেন। এটিতে ভারতীয় ইতিহাসের ব্যাপারে জানা যায়। আর লাস্ট হচ্ছে মার্কোপোলো। তো মার্কোপোলো 13 শতাব্দীর শেষে পান্ডয় দেশের যাত্রাতে এসেছিলেন। এনার বিবরণ থেকে পান্ডয়দের ইতিহাস সম্পর্কে জানা যায়। ওকে। তো বিদেশি আগমনকারীদের থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্রোতের মধ্যে ইনফরমেশন এগুলোই ছিল। এবার দেখো পুরাতত্ত্ব সাক্ষ্য থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্রোত। তো আমাদের 1 নম্বর পয়েন্ট ধর্মগ্রন্থ কমপ্লিট হলো, 2 নম্বর ঐতিহাসিক গ্রন্থ, 3 নম্বর বিদেশিদের বিবরণ, একটু আগেই দেখলাম। এবার 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা কি? পুরাতত্ত্ব সাক্ষ্য থেকে পাওয়া গুরুত্বপূর্ণ স্রোত। তো দেখো প্রথম পয়েন্ট হচ্ছে 1400 খ্রিস্টপূর্বাব্দের বোঘাজকই, এটাকে এশিয়া মাইনরও বলা হয়। ঠিক আছে। তো বোঘাজকই শিলালিপিতে আমরা বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসাত্য বা অশ্বিনী কুমারের উল্লেখ পাই। ঠিক আছে। তো এই যে দেবতাগুলির উল্লেখ সেটা কোন শিলালিপিতে পাওয়া যায়? এখান থেকে এরকম কোশ্চেন ফ্রেম করতে পারে। ঠিক আছে। তো যখন আমরা টপিক নাম্বার 1.4-এ বৈদিক সভ্যতা পড়বো তখন এগুলোকে ডিটেলসে পড়বো। ইন্দ্র, বরুণ, মিত্র, ঠিক আছে, বৈদিক দেবতা, মানে বৈদিক সভ্যতাটাকে ডিটেলসে পড়বো, তখন এগুলো আরো ডিটেলসে জানবো।
তো এখান থেকে এই কোয়েশ্চেনটা ফ্রেম করতে পারে যে বৈদিক দেবতা ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসাত্য এদের উল্লেখ কোন শিলালিপিতে বা কোন অভিলেখে পাওয়া যায়? তো উত্তর কি হবে? 1400 খ্রিস্টপূর্বাব্দের বোঘাজকই বা এশিয়া মাইনর অভিলেখ। ঠিক আছে, নেক্সট হচ্ছে মধ্য ভারতে ভগবত ধর্মের উদ্ভবের প্রমাণ ইন্ডো গ্রিক রাজদূত হেলিওডোরাসের বেসনগড়ের গরুর স্তম্ভ অভিলেখ থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো মধ্য ভারতে ভগবত ধর্মের উদ্ভবের প্রমাণ আমরা ইন্ডো গ্রিক রাজদূত হেলিওডোরাসের বেসনগড়ের গরুর স্তম্ভ অভিলেখ থেকে পাই। নেক্সট হচ্ছে সর্বপ্রথম ভারতবর্ষ নামের উল্লেখ। আমাদের দেশের নাম ভারতবর্ষ, এই ভারতবর্ষ নামের উল্লেখ পাওয়া যায় হাথি গুফা বা হস্তি গুম্ফা শিলালিপি থেকে। এই হস্তি গুম্ফা শিলালিপিটা উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরির পাহাড়ে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে সর্বপ্রথম দুর্ভিক্ষের তথ্য সহগৌড়া অভিলেখ থেকে পাওয়া যায়। এই অভিলেখে সংকটকালীন উপযোগী খাদ্যান্ন সুরক্ষিত রাখার তথ্য পাওয়া গেছে। ঠিক আছে, তো সর্বপ্রথম দুর্ভিক্ষের তথ্য আমরা সহগৌড়া অভিলেখ থেকে পাই। নেক্সট হচ্ছে সর্বপ্রথম ভারতবর্ষের হুন আক্রমণের প্রমাণ ভিতরি স্তম্ভলেখ থেকে পাওয়া যায়। তো ভারতে হুন আক্রমণের প্রমাণ পাওয়া যায় ভিতরি স্তম্ভলেখ থেকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সতী প্রথার প্রথম লিখিত সাক্ষ্য গুপ্ত বংশের রাজা ভানুগুপ্তের এরণ অভিলেখ থেকে পাওয়া যায়। এই শিলালিপিতে গোপরাজ নামক এক সেনাপতির মৃত্যুর পর তার স্ত্রীর চিতায় আত্মহুতির কথা লিপিবদ্ধ রয়েছে, যা ঐতিহাসিকদের মতে ভারতের সতীদাহের প্রাচীনতম প্রত্যক্ষ প্রমাণ। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে যে সতী প্রথার প্রথম লিখিত সাক্ষ্য বা লিখিত প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? তো উত্তর কি হবে? এরণ অভিলেখ থেকে। ওকে, আর ভারতে হুন আক্রমণের প্রমাণ পাওয়া যায় ভিতরি স্তম্ভ অভিলেখ থেকে। নেক্সট হচ্ছে সাতবাহন রাজাদের সম্পূর্ণ ইতিহাস ওনাদের শিলালেখের উপর ভিত্তি করে লেখা হয়েছে। নেক্সট হচ্ছে কাশ্মীরের নব্যপ্রস্তর যুগের বুরজাহন থেকে গর্তাবাসের প্রমাণ পাওয়া যায়, আর এটিতে নামার জন্য সিঁড়িও থাকতো। ঠিক আছে, বুরজাহন জম্মু কাশ্মীর শ্রীনগর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নব্যপ্রস্তর যুগীয় ও প্রাগ ঐতিহাসিক প্রত্নক্ষেত্র। 3000 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে ওঠা এই স্থানে গর্তের ভেতরে বসবাস, পাথরের হাতিয়ার, শিকার ও কৃষিকাজের প্রমাণ মিলেছে। এখানে মানুষের সাথে কুকুর কবর দেওয়ারও অনন্য প্রথা আবিষ্কৃত হয়েছে। তো কাশ্মীরের নব্যপ্রস্তর যুগের বুরজাহন থেকে গর্তাবাসের প্রমাণ পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে প্রাচীনতম মুদ্রাগুলিকে আহত মুদ্রা বা পাঞ্চ মার্কড কয়েন বলা হতো। সর্বপ্রথম মুদ্রাতে লেখার কাজ ইন্ডো গ্রিক শাসকেরা করেছিলেন। নেক্সট পয়েন্ট হচ্ছে সমুদ্রগুপ্তের বীণা বাদনের ছবির মুদ্রার মাধ্যমে ওনার সঙ্গীত প্রেমের প্রমাণ পাওয়া যায়। নেক্সট হচ্ছে পন্ডিচেরির নিকটতম স্থান আরিকামেদু থেকে রোমান মুদ্রা প্রাপ্ত হয়েছিল। তো এখান থেকে আমরা কি জানতে পারি যে প্রাচীন ভারতে রোম আর ভারতের সাথে কি ছিল? বাণিজ্যিক সম্পর্ক ছিল, তবেই তো রোমান মুদ্রা পাওয়া গেছে। ওকে, নেক্সট হচ্ছে সর্বপ্রথম ভারতের সাথে সম্পর্ক বর্মা, যার বর্তমান নাম মায়ানমার, মালায়া, কম্বোডিয়া এবং জাভার সঙ্গে স্থাপিত হয়েছিল। তো ভারতের সাথে রিলেশন বর্মার ছিল, মলায়ার ছিল, কম্বোডিয়ার ছিল আর জাভার ছিল। ওকে, এবার দেখো গুরুত্বপূর্ণ অভিলেখ বা শিলালেখ আর তাদের সাথে সম্পর্কিত শাসকের নাম। তো এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে। তো হস্তি গুম্ফা অভিলেখ, শাসক কে ছিল? কলিঙ্গরাজ খারবেল। জুনাগড় অভিলেখ, শাসক রুদ্রদমন। নাসিক অভিলেখ গৌতমী বলশ্রী, হবে এটা বনশ্রী হয়ে গেছে, গৌতমী বলশ্রী। বলশ্রী। নেক্সট হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগ স্তম্ভ, এর সাথে সম্পর্কিত শাসক হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট আইহোল বা এহোল, শাসক পুলকেশিন দ্বিতীয়। মন্দসৌর অভিলেখ, সম্পর্কিত শাসক মালবা রাজ যশবর্মন। গোয়ালিয়র অভিলেখ প্রতিহ রাজা ভোজ। নেক্সট হচ্ছে ভিতরি এবং জুনাগড়, তো ভিতরি আর জুনাগড় অভিলেখ এর সাথে সম্বন্ধিত শাসক হচ্ছে স্কন্দগুপ্ত। আর লাস্ট হচ্ছে দেবপাড়া, তো দেবপাড়া অভিলেখ কে খোদাই করেছিলেন? বঙ্গ শাসক বিজয় সেন। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে কেমন, এখান থেকে প্রায় এক্সামে কোয়েশ্চেন আসে। আর দেখো অভিলেখ বা শিলালেখের যে অধ্যয়ন, এটা কি বলা হয়? এপিগ্রাফি বলা হয়। অভিলেখ বা শিলালেখের অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয়, মাথায় থাকবে। নেক্সট হচ্ছে উত্তর ভারতে মন্দির তৈরি শৈলীকে নাগর শৈলী এবং দক্ষিণ ভারতে মন্দির তৈরি শৈলীকে দ্রাবিড় শৈলী বলা হয়। এবং দক্ষিণাপথের মন্দির নির্মাণে নাগর এবং দ্রাবিড় দুই শৈলীর প্রভাব পড়েছে, তাই এটাকে বেসর শৈলী বলা হয়। দেখো এটা যদি ভারতের ম্যাপ হয়, তো ওপরটা নর্থ উত্তর আর নিচেরটা সাউথ দক্ষিণ। তো উত্তর ভারতের যে মন্দিরগুলি সেগুলি নাগর শৈলীতে তৈরি। নর্থ ইন্ডিয়ার যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেগুলো নাগর শৈলীতে তৈরি হয়েছে, আর সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের মন্দিরগুলি দ্রাবিড় শৈলীতে তৈরি হয়েছে। আর দক্ষিণাপথের যে মন্দির সেখানে নাগর আর দ্রাবিড় দুই শৈলীর প্রভাব পড়ার কারণে একটা নতুন শৈলীর উদ্ভব হয়েছে, সেটা কি? বেসর শৈলী। ঠিক আছে, তো এই তিনটে শৈলীর নামকে মনে রাখবে। নেক্সট হচ্ছে পঞ্চায়তন, তো
তো পঞ্চায়তন শব্দটি মন্দির রচনা শৈলীর সাথে যুক্ত। একটি হিন্দু মন্দির যখন 4টি সহায়ক মন্দির দ্বারা ঘেরা পড়ে তখন সেটাকে পঞ্চায়তন শৈলী বলা হয়। ধরে নাও এটা একটা মেন মন্দির, ঠিক আছে? তো একটা যখন মেন হিন্দু মন্দির 4টে সহায়ক মন্দির দ্বারা ঘেরা থাকে, তো সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, আর এখানে একটা। তো দেখো 1 2 3 4 4টে সহায়ক মন্দির দ্বারা এইভাবে ঘেরা থাকে, তো এই শৈলীটাকে কি বলবে? পঞ্চায়তন শৈলী বলবে। ওকে, তো যখন একটা হিন্দু মন্দির 4টি সহায়ক মন্দির দ্বারা ঘেরা পড়ে তখন সেটাকে পঞ্চায়তন শৈলী বলা হয়। আর দেখো পঞ্চায়তন মন্দিরের উদাহরণ, কান্দারিয়া বা কদম্বরিয়ার মহাদেব মন্দির খাজুরাহের, ব্রহ্মেশ্বর মন্দির ভুবনেশ্বরের, লক্ষণ মন্দির খাজুরাহের, লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের, দশাবতার মন্দির দেবগড় উত্তরপ্রদেশের, আর গন্ডেশ্বর মন্দির মহারাষ্ট্রের। তো এই সমস্ত মন্দিরগুলি পঞ্চায়তন মন্দিরের উদাহরণ। আর দেখো এর সাথে সাথে নাগর শৈলী, দ্রাবিড় শৈলী আর বেসর শৈলী যে সমস্ত মন্দিরগুলি রয়েছে তারও দু একটা করে এক্সাম্পল দেখে নেবে। ঠিক, আমি অ্যাড করতে ভুলে গেছি, তো তোমরা এটা গুগলে সার্চ করে দেখে নিও, ঠিক আছে? কিংবা আমি নেক্সট ক্লাসে এটা করিয়ে দেবো। তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের টপিক নাম্বার 1.1 প্রাচীন ভারতের ইতিহাসের স্রোত এটা কমপ্লিট হলো। ঠিক, কাল আমরা টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগটাকে শুরু করব। ঠিক আছে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর সেই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ সম্ভব, এক্সামে যতগুলো এমসিকিউ সম্ভব সেগুলিকে আমরা প্র্যাকটিস করব। কিন্তু টপিক নাম্বার 1.1 আর টপিক নাম্বার 1.2 এই দুটো চ্যাপ্টারকে বাদ দিয়ে করব। কেমন? এই টপিক নাম্বার 1.1 এ যত এমসিকিউ আছে আমরা টপিক নাম্বার 1.4 যখন বৈদিক সভ্যতাটা করব তার সাথে অ্যাড করে পড়ে নেবো। আর টপিক নাম্বার 1.2 প্রস্তর যুগের যে এমসিকিউ গুলো আছে সেটা আমরা টপিক নাম্বার 1.3 সিন্ধু সভ্যতার সাথে অ্যাড করে পড়ে নেবো। তো এই দুটো চ্যাপ্টারে আমরা এমসিকিউ প্র্যাকটিস আলাদা করে করব না, ঠিক আছে? টপিক নাম্বার 1.3 সিন্ধু সভ্যতা থেকে আমরা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে মানে নেক্সট ক্লাসে তার সমস্ত এমসিকিউ যত আছে ঝেড়ে কমপ্লিট করব, যাতে এক্সামে আমাদেরকে ভাবতে না হয়। ঠিক, এক্সাম হলে বসে চিন্তা না করতে হয় যে এর আনসারটা কি হবে। তো সেই রকম করে আমরা প্রস্তুতি নেব। ওকে, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।